আসাদ মজুমদার, যেটা বলছিলাম আপনার কাছে জানতে চাইবো যে সম্পর্ক আমাদের প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের কাজের যে সম্পর্ক, সেই সম্পর্কটার উন্নয়নের জন্য আপনারা কী কী উদ্যোগ নিচ্ছেন এবং সেই উদ্যোগটা কতটুকু কার্যকরী? কারণ পুশিন তো ঠেকানো যাচ্ছে না, এবং সেক্ষেত্রে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারত থেকে যে পুশিন হচ্ছে সেটা ঠেকানো সম্ভব হচ্ছে না। তাহলে ভবিষ্যতে কী হবে? এভাবে পুশিন করে যাবে? প্রথমত দেখেন যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী সব দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সবার সাথে, এমনকি মিয়ানমারের সাথে বা আসিয়ানভুক্ত দেশগুলো যারা আমাদের একেবারে নিকট প্রতিবেশী না হলেও আমরা যাদেরকে প্রতিবেশীই মনে করি, যাদের সাথে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয়েছে। সেটা কিন্তু এটার রাজনৈতিক বিবেচনা থেকে না, এটা মূলত অর্থনৈতিক বিবেচনা থেকে। কারণ আমরা মনে করি যে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকলে অর্থনৈতিকভাবে প্রতিবেশী সবগুলো দেশই উপকৃত হতে পারে। প্রফেসর ইউনুস উনি সার্কের ধারণাটাকেও পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে, এবং এইটা আর অর্থনৈতিক যে সম্ভাবনাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা দেখা গেছে, আপনারা নিজেরাও লক্ষ্য করেছেন যে ভারতের সাথে যে আমাদের যে এখন কূটনীতিক যে চেষ্টা, আমাদের দিক থেকে কিন্তু কূটনীতিক চেষ্টার কোনো ঘাটতি নেই, কিন্তু বাংলাদেশের যে চেষ্টাগুলো আছে, বাংলাদেশের যে ইস্যুগুলো আছে, এগুলোকে ভারত কতটা রেসপেক্ট করছে এটা এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এটা আমাকে আলাদাভাবে এটা বলতে হচ্ছে না, কিন্তু তাহলে আমরা আমাদের কি হবে, মানে ভবিষ্যৎ কি? এই বিষয়গুলো তো খুবই সেনসিটিভ বিষয়। যেমন আমার মনে হচ্ছে যে বিষয়টা তারা রাজনৈতিকভাবে কূটনৈতিক ইস্যুটাকে রাজনৈতিকভাবে হ্যান্ডেল করছে। তাদের পছন্দের সরকার নেই, এজন্য তারা নানাভাবে সরকারকে হয়তো বিব্রত করার চেষ্টা করছে। নাহলে আপনি দেখেন তাদের দেশের নাগরিক কেন আমাদের দেশে ঠেলে দেবে? আপনি এটা যদি আমার কোনো নাগরিকের নাগরিকত্ব নিয়ে যদি কোনো সংশয় থাকে তাহলে সেটা তো কূটনৈতিক পর্যায়ে আলোচনা করার সুযোগ আছে, কিন্তু সেটা না করে আমার দেশে তাদের দেশের নাগরিক যারা আমাদের দেশের বাংলাদেশের মানুষ তো বাস্তব কারণেই ভারতে আসলে থাকার কোনো কারণ নেই। ভারত অর্থনৈতিকভাবে খুব লোভনীয় কোনো দেশ না যে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে সেটেলড হবে অর্থনৈতিক কারণে। ইকোনমিক মাইগ্রেন্ট আমরা যাদেরকে বলি, অন্য অনেক দেশে যারা আমাদের দেশের নাগরিকরা যেভাবে যায়, ভারতের ক্ষেত্রে সেটা হওয়ার কোনো কারণ নেই। এখানে এফেক্টিভ মেজার্স কি নেওয়া হয়েছে? আমরা যেমন কনসুলার সংলাপের কথা শুনলাম, কনসুলার পর্যায়ে সংলাপ হবে, ডায়ালগস হবে, কথা বলে কিছুটা সম্পর্ক উত্তরণের চেষ্টা হবে এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা হবে, কিন্তু এর বাইরে আর কি এফেক্টিভ? যেমন আমি একটু বলি আপনাকে, আমরা তো ঢালাওভাবে বলে যাচ্ছি যে ভারতের সাথে যে চুক্তিগুলো আছে সেই চুক্তি কবে বাতিল হবে, কিন্তু আমরা কোনো পর্যালোচনা কিন্তু সামনে পাইনি, রিভিউ কিন্তু পাইনি। আপনারা সেই রিভিউটা ওপেন করেন নাই যে আপনারা আসলে রিভিউ করছেন কিনা, চুক্তিগুলো বলবৎ থাকবে কিনা, কোনটা ক্যান্সেল করবেন বা কোনটা রাখা উচিত। আগামী এত সংস্কার আপনারা করছেন, আগামী যে দল ক্ষমতায় যাবে, যেই নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় তাদেরকে বাকি সংস্কার করতে হবে, কিন্তু ভারত ইস্যু তো অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আপনাদের প্রস্তাবনাটা কি? সেই জায়গা নিয়ে আপনি দেখেন ভারতের সাথে আমাদের যে অর্থনৈতিক ইস্যুগুলো আছে, আপনার সেই ইস্যুগুলো নিয়ে বা আমাদের যে সীমান্ত ইস্যুগুলো নিয়ে কিন্তু প্রতিদিন কথা হচ্ছে। আপনি নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর ইউনূসের যখন আলোচনা শুরু হয়, প্রথম আলোচনাটার আমি নিজে সেখানে কাছাকাছি ছিলাম, একেবারে আলোচনার সময় ছিলাম না, কিন্তু কাছাকাছি থেকে আমি যেটা শুনেছি, প্রফেসর ইউনূস প্রথম ইস্যুটাই তুলেছেন সীমান্ত হত্যার কথা। উনি নরেন্দ্র মোদীকে বলেছেন যে আপনারা যখন আমাদের নাগরিকদেরকে গুলি করেন তখন মনে হয় যে এই গুলিটা আমার বুকে লাগে, ওনার বুকে এসে বেঁধে। আমাদের দিক থেকে এই যে সীমান্ত হত্যা বন্ধের জন্য বারবার ভারতকে কূটনীতিক চ্যানেলে বলেন, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের যখন সরকার প্রধানদের পর্যায়ে যখন আলোচনা হচ্ছে, সব কিছু বলার চেষ্টা করা হচ্ছে। বাকি চুক্তিগুলো নিয়ে কি হবে? বাকি চুক্তি ভারতের সাথে কিন্তু অনেক ধরনের চুক্তি আছে, আপনার অনেকগুলো চুক্তি আছে যেগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক জড়িত। আপনার এগুলো চট করে আপনি দেখবেন যে ভারত কয়েকটা জিনিস ইউনিলিটারালি ক্যান্সেল করে দিয়েছে। আমরা সেগুলো নিয়েও রিভিউ করছি যে এগুলো ক্যান্সেল করার ফলে আমাদের ইকোনমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বা আমরা এগুলো ক্যান্সেল করার ফলে আমরা কোনোভাবে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে আমরা এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারি কিনা। কারণ আমাদের কাছে প্রায়োরিটি অবশ্যই বাংলাদেশের স্বার্থ, যে কোনো বিচারে যে কোনো মূল্যে অবশ্যই আমরা বাংলাদেশের স্বার্থটা দেখব এবং সেটা আন্তর্জাতিক রীতিনীতি মেনে। আপনারা কি এই অ্যানালাইসিস করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে যে চুক্তিগুলো আছে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় এই চুক্তিগুলো কন্টিনিউ করা উচিত, এরকম কিছু? এটা আমি আপনাকে এই মুহূর্তে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বলতে পারবো না যে এই কোন চুক্তিটা অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় কন্টিনিউ করা উচিত বা কোনটা কন্টিনিউ করা উচিত না, এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। কিন্তু আমি এইটুকু, আমরা কি কোনো
এ বিষয়ে কোনো বার্তা পাবো আপনাদের কাছ থেকে সামনে যে কি হচ্ছে? আমি আপনাকে শুধু এটুকু বলতে পারি যে ভারতের সাথে যত কূটনৈতিক চ্যানেলে যত ধরনের আলোচনা সম্ভব বাংলাদেশের পক্ষ থেকে সম্ভব সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এমনকি ভারতের সরকার প্রধানের সাথে বৈঠকটা এটাও কিন্তু বাংলাদেশের চাওয়া থেকেই হয়েছে এবং প্রফেসর ইউনূস কিন্তু নিজে উনি ভারত সফর করারও আগ্রহ ব্যক্ত করেছেন। আসবো আবারও আপনার কাছে। সাইফুল হক, আপনার মন্তব্য জানতে চাই। আমি একটু কয়েকটা ব্যাপার মনোযোগ দিই। প্রথমত হচ্ছে আমি মনে করি ভারত পুষ্কিনের যে কথাটা বললেন এবং দেখা যায় আরও 2-3 হাজার নাকি তারা বর্ডারের চারপাশে তাদেরকে দাঁড় করে রেখেছে বা জমা করে রেখেছে, বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে তারা পুষ্কিন করবে। আমার কাছে এটা রাজনৈতিক বার্তাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সে বার্তাটা হচ্ছে 10 মাস পার হলেও ভারতের রুলিং ক্লাস বা সরকার যারা এখন আছেন, বিজেপির যে সরকার, তাদের সাউথ ব্লক বলি, তাদের এখনও বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের পরে আমাদের নতুন যে পরিবর্তন, নতুন যে যাত্রা, এই যাত্রাকে ভারত এখনও পর্যন্ত গ্রহণ করতে পারেনি। রাজনৈতিক দিক থেকে গ্রহণ করেনি, এমনকি মনস্তাত্ত্বিক দিক থেকে যে গ্রহণ করা, একটা আপরাইজিং হয়েছে, মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই জায়গাগুলো থেকে আমরা ভারত বাংলাদেশের সাথে আমরা সম্পর্কটাকে যে আমরা যে পুনর্মূল্যায়ন করছি সমতা ন্যায্যতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে আমরা যে একটু এটাকে পুনরায় দাঁড় করাতে চাই, কারণ যেহেতু কেউ আমাদের প্রতিবেশী, আমরা পাল্টাতে পারবো না। গোটা বার্তাটাই ভারত এখনও পর্যন্ত আমি দেখছি 10 মাসে এখনও তারা দেয়নি। এই পোষণের মতো তারা এটা বোঝাতে চায় সম্ভবত তারা এই সরকারের সঙ্গে তারা কোনো ধরনের ওয়ার্কিং কোনো রিলেশনশিপে যাচ্ছে না, এখনো তারা আসতে চায় না। এক্ষেত্রে এখন সরকারের কি করণীয়? 1, 2 হলো যে এবং এখনো পর্যন্ত এটা বাংলাদেশ বিদ্বেষী যে তৎপরতাদের, সেটার যখন নানা ইস্যুতে আমাদের সেটা তারা অব্যাহত তারা রেখেছে। আমাদের দিক থেকে যেটা আজাদ মজুমদার যেটা খুব রাইটলি তিনি উল্লেখ করলেন, আমরা আপরাইজিংয়ের পরে আমাদের প্রফেসর ইউনূস সরকার ব্যাপারে আমার অন্য সমালোচনা আছে, চুক্তিগুলো সম্পর্কে আপনার একটু অপিনিয়ন জানতে চাই। কিন্তু ভারতের ব্যাপারে তিনি একটা স্ট্রং বার্তা দিয়েছিলেন। কিন্তু পাশাপাশি যেহেতু আমরা তাদের সঙ্গে কাজ করতে হবে, একজন বৈরী প্রতিবেশীর সাথেও তো আমাকে চলতে হয়, কাজ করতে হয়, আমাদের দিক থেকে একটা ওয়ার্কিং রিলেশনশিপের একটা তৎপরতা ছিল। এখন সেটা আরও বেশি মাত্রায় করার সুযোগ আছে কিনা সেটা হয়তো সরকার বা কনসার্ন তারা হয়তো একটা ভালো বলবেন, কিন্তু কার্যত সরকার গত 10 মাসে ভারতের সাথে ন্যূনতম কোনো ওয়ার্কিং রিলেশনশিপের জায়গাও কিন্তু আসতে পারেনি। এটি হলো বাস্তবতা। আর চুক্তিগুলো যেটা বললেন, আমি ওনার সঙ্গে একমত একটা ব্যাপারে। আপনি ভারত যেভাবে ইউনিল্যাটারালি তারা যেভাবে 2-3টা চুক্তি তারা যেভাবে স্থগিত রেখেছে, বাতিল করেছে, আমাদের জন্য তো যেমন দুটো ব্যাপার ছিল। রামপালের যে ব্যাপার, যেখানে গোটা নেশন ঐক্যবদ্ধ ছিল, রামপাল যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, যেটা প্রধানত ভারতীয় স্বার্থে ভারতীয় এজেন্ডার পার্ট হিসেবে এখানে, যেটা নিয়ে আমরা লং মার্চ করেছি, রোড মার্চ করেছি, মানুষ ঐক্যবদ্ধ ছিল। তো সেটা এরকম কিছু সরকার যেসব ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ব্রডলি একটা ঐক্যমতের জায়গা আছে, এরকম কিছু উদ্যোগ হয়তোবা নেওয়া যেত। সরকার একটা জিনিস করতে পারতো, আমি যেটা মনে করি, ভারতের সাথে আমাদের জানা এবং অজানা, কারণ আমরা তো অনেকগুলো জিনিস জানি না কি আছে, পার্লামেন্টে এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। আমাদের ওই ট্র্যাডিশন ডেভেলপ করেনি। পার্লামেন্টে যখন আমি কোনো ফরেন রিলেশনশিপ নিয়ে যখন আমি বিশেষ করে অ্যাগ্রিমেন্টের জায়গায় যাচ্ছি, এগুলোকে যে আলোচনা করা, পর্যালোচনা করা, এরকম কোনো সংস্কৃতি এখন এখানে গড়ে ওঠেনি। তো মনে করি এটা একটা পর্যালোচনা হওয়া দরকার। সমস্ত ভারত, শুধু ভারত কেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো, কোনটা দেশের স্বার্থে আর কোনটা দেশের স্বার্থে নয়, কোনটা বিশেষ মহলকে আশ্বস্ত করবার জন্য, খুশি করার জন্য করা হয়েছিল, রিভিউ করার পরে পরবর্তী পর্যায়ে মনে করি সরকার যদি কিছুটা হোমওয়ার্ক তারা যদি করে যেতে পারতেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের পক্ষে হয়তো সেখান থেকে হয়তো বা এগোনো হয়তো বা সম্ভব হতো।